যাক, তাও তো নিজেদের মান সম্মানটা বাঁচাতে পারলো বাংলাদেশ। যারা ভেবেছিল এই চেন্নাই টেস্টটা তৃতীয় দিনই শেষ হয়ে যাবে, তাদের জন্য একটা খবর, এই টেস্ট ম্যাচটা বাংলাদেশ চতুর্থ দিন অবধিও নিয়ে যেতে পেরেছে। তার জন্য ক্রেডিট প্রাপ্য তাদের দুই ওপেনার আর ক্যাপ্টেন শান্তর। আর কি এই তৃতীয় দিনের সকালেই আর কি আগের দিন উইকেটে অপরাজিত থাকা ঋষভ পান্ত আর শুভমান গিল প্রথম থেকেই তারা বেশ চালিয়ে আর কি খেলছিলেন। আর কি মানে উইকেটের মানে চারপাশে সব দিকেই তারা শট খেলছিলেন। হয়তো টিম ম্যানেজমেন্ট থেকে এইরকমই নির্দেশ দেওয়া হয়েছিল যে যত দ্রুত সম্ভব স্কোরবোর্ডে রান জমা করতে, যাতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বাংলাদেশকে ব্যাট করতে পাঠানো যায়। তো তারা সেই কাজটা, সেই নির্দেশটা খুব ভালো মতোই পালন করছিল। তারা আর কি কাভার অঞ্চল দিয়ে খেলা বলুন, বা উইকেটের ভি জোনে খেলা বলুন, মিড উইকেটে খেলা বলুন, বা আর কি ঋষভ পান্তের ওই ফাইন লেগ অঞ্চল দিয়ে স্কুপ করে আর কি একটা তার ট্রেডমার্ক শট বলুন, বা তার ঋষভ পান্তের আরও যেসব আর কি আনঅর্থোডক্স শট রয়েছে, সব আর কি টাইপের শট খেলেই তারা আর কি যতটা তাড়াতাড়ি সম্ভব রান বের করার চেষ্টা করছিলেন। আর পার্টিকুলারলি শুভমান গিলের কথা তো আমাকে বলতেই হবে। আমরা সবাই জানি তিনি একটুখানি স্টেডি আর একটু ধীর স্থির স্বভাবের ব্যাটসম্যান, পার্টিকুলারলি ওই সিনিয়র প্লেয়ারদের মতো। কিন্তু তাকেও দেখলাম সাকিব আল হাসানকে এক ওভারে তিনি ডাউন দ্য উইকেটে এসে লং অন দিয়ে যেভাবে আর কি দুটো ছক্কা মারলেন, তাতে তিনিও যে কতটা চার্জ ছিলেন, মানে টিম ম্যানেজমেন্টের আর কি কতটা কড়া বার্তা ছিল যে আর কি যতটা তাড়াতাড়ি সম্ভব রান তোলার, সেই কাজটা তিনিও আর কি খুব ভালো মতোই পালন করছিলেন। তো আর কি এই দুজনের জুটিতে আর কি প্রথম সেশনেই আর কি তারা করে ফেলেন 124 রান মাত্র 28 ওভারে। আর কি ওই লাঞ্চের ঠিক 2-3 ওভার আগে সাকিব আল হাসান একটা চান্স ক্রিয়েট করেছিলেন। ঋষভ পান্ত তখন সম্ভবত 72 রানে ছিল আর টিম ইন্ডিয়া স্কোর ছিল 193। সেই সময় আর কি তার ক্যাচটা ওই জায়গাটায় ফেলে দেন বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত। যদি যাই হোক ওই মানে ক্যাচটা যদি ধরাও হতো, তাহলে আমার মনে হয় না যে এই ম্যাচের মানে এই আর কি ইন্ডিয়ার রানের খুব একটা ডিফারেন্স হতো বলে। তো আর কি মানে ইন্ডিয়া আর কি লাঞ্চ করতে গেল, তখন তাদের স্কোর হচ্ছে 205 রানে 3 উইকেট। ফার্স্ট সেশনে কোনো উইকেট তারা হারায়নি। এরপরে আর কি লাঞ্চ থেকে ফিরে এসেই ওই একই বা তারা আর কি ভঙ্গিতে শট খেলতে থাকে, তার বরং তারা গিয়ারটাকে আরও এক ধাপ ওপরে শিফট করেছিল। আর কি তারপর পরপরই আর কি ঋষভ পান্ত নিজের আর কি টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিটা তুলে নেন। আর কি তার দুর্ঘটনার কবল থেকে ফেরার পর এটাই ছিল তার প্রথম টেস্ট, আর প্রথম টেস্টেই তিনি দ্বিতীয় ইনিংসেই নিজের সেঞ্চুরিটা তুলে নেন। আর কি এরপরেই আর কি ঋষভ পান্ত আর খুব বেশিক্ষণ টিকতে পারেননি, তিনি মেহেদি হাসান মিরাজের বলে কট অ্যান্ড বল হয় প্যাভিলিয়নে ফেরত গেলেন 109 রানে। আর কি ওইখানে একটা দারুণ ক্যাচ নিয়েছেন মিরাজ। ঋষভ পান্ত ডাউন দ্য উইকেটে এসে একটা খুব জোরে একটা চার্জ করে শট খেলেছিলেন। আর কি মিরাজকেও ক্রেডিট দিতেই হবে অবশ্যই। তিনি আর কি সে যেভাবে আর কি বল মানে লাস্ট মোমেন্ট পর্যন্ত বলের উপর চোখটা রেখেছিলেন, তাতে করে আর কি ওই ক্যাচটা তিনি গ্র্যাব করতে পেরেছেন। আর শটটা এতই জোরে মেরেছিল যে ক্যাচটা নেওয়ার পর মিরাজের ইনস্ট্যান্ট রিয়াকশন দেখেই বোঝা যাচ্ছিল সেটা। তো এরপর আর কি উইকেটে আসেন কে এল রাহুল। তো কে এল রাহুল আর শুভমান গিলের মধ্যেও একটা শেষমেশ 53 রানের জুটি, অপরাজিত একটা জুটি গড়ে ওঠে। তো আর কি কে এল রাহুল মানে ইনিংস শেষে 22 রানে অপরাজিত থাকেন, আর অপর প্রান্তে শুভমান গিলও আর কি তার ক্যারিয়ারের মানে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিটা তুলে নেন। তিনিও আর কি ওই ইনিংস শেষে 119 রানে অপরাজিত থাকেন, ভারতের স্কোর 287-তে 4। সেই সময় তাদের ক্যাপ্টেন রোহিত শর্মা ইনিংস ডিক্লেয়ারের ঘোষণা দিয়ে দেয়। তো আর কি লাস্ট ইনিংসে বাংলাদেশের তখন টার্গেট দাঁড়ায় 515 রানের। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত চতুর্থ ইনিংসে হায়েস্ট সাকসেসফুল রান চেস করার রেকর্ড হচ্ছে 418 রানের, যেটা ওয়েস্ট ইন্ডিজ করেছিল 2003 সালে অস্ট্রেলিয়ার এগেনস্টে অ্যান্টিগুয়াতে। তো আর কি হিসাব করে দেখতে গেলে বাংলাদেশকে এক প্রকার বিশ্ব রেকর্ড করে এই চেন্নাই টেস্টটা কিন্তু জিততে হবে। তো আর কি প্রথম মানে কি ইনিংসে বাংলাদেশের আর কি মানে টপ অর্ডার মিডিল অর্ডার যেভাবে কোল্যাপস করে গেছিলো, তাতে আর কি মানে তারাও যদি আর কি এই দিন সেরকমই যদি করতো, মানে ইন্ডিয়া যখন ইনিংস ডিক্লেয়ার দিয়েছিল তখনও কিন্তু 1.5 সেশনের খেলা বাকি, লাঞ্চের 1 ঘন্টা পরেই তারা ডিক্লেয়ার দিয়ে দিয়েছিল। তো মানে কি প্রথম ইনিংসের মতোই যদি তারা ব্যাটিং করতো কি ম্যাচটা কিন্তু এই দিনও শেষ হয়ে যেতেই পারতো। কিন্তু যাই হোক সেটা হতে দেননি প্রথমে তাদের দুই ওপেনার সাদমান আর জাকির। স্পেশালি জাকিরের কথা তো বলতেই হবে, তিনি আর কি রবিচন্দ্রন অশ্বিনকে যেভাবে আর কি খেলছিলেন, শুধু রবিচন্দ্রন অশ্বিন না, ইন্ডিয়ার আর কি অপর পেসারদের সিরাজ বলুন বা আকাশদীপকে বলুন, খুব সুন্দর আর কি তাদের এগেনস্টে শট নেগোশিয়েট করছিলেন। স্কোয়ার লেগ দিয়ে একটা ওভার বাউন্ডারিও মারলেন অশ্বিনকে, মানে কাভার ড্রাইভও একটা খেলেছিলেন। মানে জাকিরের ব্যাটিং দেখে এদিন আর কি আমরা সবাই মুগ্ধ হয়ে গেছিলাম। তো যাই হোক তিনি উইকেটে সেট হয়ে যাওয়ার পরও নিজের ইনিংসটাকে যে বড় করতে পারেননি, এই কারণে আফসোস করতেই পারেন। তো এরপর জাসপ্রীত বুমরার একটা আর কি অসাধারণ ডেলিভারিতে মানে ক্রেডিটটা যতটা না বুমরার প্রাপ্য, ততটা আর কি তার থেকেও বেশি প্রাপ্য হচ্ছে ওই আর কি ওই গালিতে ফিল্ডিং করার যশস্বী জয়সওয়ালের। তিনি এক প্রকার আর কি মানে ডাইভ দিয়ে একটা মানে বাজ পাখির মতো তিনি প্রায় এক হাতেই ক্যাচটা আর কি পিক করলেন। তো ওই জায়গাটায় আর কি ওই জাকিরকে ফেরত যেতে হলো প্যাভিলিয়নে, বাংলাদেশের স্কোর তখন 62-তে 1 হয়ে গেল। তিনি ব্যক্তিগতভাবে 33 রান করেছেন। তো এরপরে যথারীতি উইকেটে এলেন ক্যাপ্টেন শান্ত। শান্তকে এই দিন আর কি দেখে আর কি খুবই অবাক লেগেছে, কারণ আমরা জানি মানে টি-20 ক্রিকেটেও তিনি যেভাবে আর কি ধীর স্থিরভাবে খেলেন, তার ম্যাক্স মানে সর্বোচ্চ স্ট্রাইক রেটই বোধহয় 105 থেকে 110-এর মধ্যে টি-20 ক্রিকেটে। সেখানে তিনি যে আর কি শুরু থেকেই আজকে আর কি এরকমভাবে চার্জড হয়ে খেলবেন,
স্পেশালি রবিচন্দ্রন অশ্বিনকে তিনি ডাউন দ্য উইকেটে এসে যেভাবে আর কি দুটো ছক্কা মারলেন লং অন দিয়ে, মানে এছাড়াও আর কি অন্যান্য বোলারদেরও তিনি চার্জ করেছেন, তাতে আর কি এই শান্ত আর কি পুরোপুরি অশান্ত হয়ে যায় আজকে ব্যাটিং করতে নেমেছিলেন, বোঝাই যাচ্ছিল। তো আর কি দ্বিতীয় উইকেটেও শান্ত আর অপর প্রান্তে থাকা সাদমানের মধ্যেও একটা জুটি ধীরে ধীরে কিন্তু গড়েই উঠছিল। তো এরপর 24 রানের যখন জুটিটা হয়ে যায় তখন সাদমানের একটা আর কি কিছুটা তাকে আনলাকি বলতে হবে, একটা লিডিং এজ হয় আর কি ওই মানে শর্ট মিড উইকেটে ফিল্ডিং করা শুভমান গিলের হাতে একটা ক্যাচটা চলে যায়। ওইখানে বোলার ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তো ওইখানে বাংলাদেশের স্কোরটা হয়ে গেল 86-2। তো মানে সাদমান জাকির এই দুজনই কিন্তু উইকেটে সেট হয়েই গেছিলো, কিন্তু ওই আফসোস থাকবে নিজেদের ইনিংসটাকে তারা বড় করতে পারেননি। তো এরপর উইকেটে এলেন মমিনুল হক। মমিনুলও আর কি এদিন আর কি মানে শুরু থেকে বেশ টাচে ছিলেন, তিনিও কিন্তু আর কি স্লক সুইপ করে বা মানে অন্যান্য কিছু দৃষ্টিনন্দন শট খেলে বাউন্ডারি বের করেছিলেন। 3টা বাউন্ডারিও তিনি মেরে ফেলেছিলেন মাত্র 13 রানের মধ্যেই, তার ব্যক্তিগত 13 রানের মধ্যে। তো এরপর আর কি ওই মমিনুলকে আর কি একটা অসাধারণ ডেলিভারিতে ফেরান ওই রবিচন্দ্রন অশ্বিনী। ওটা এক প্রকার বলতে গেলে একটা ড্রিম ডেলিভারি, মানে খুবই অল্প আর কি মানে ব্যাট আর ওই উইকেটের মাঝে একটা গ্যাপ সৃষ্টি করে নিজে ওইখানে মানে মমিনুলকে বোকা বানিয়ে আর কি বোল্ড করেছেন ওই অশ্বিন। তো আর কি মানে মমিনুল আর শান্তর মধ্যেও একটা জুটি গড়ে উঠেছিল 38 রানে। ওই জুটিটা যদি একটু বড় করতে পারতো তাহলেও বাংলাদেশ একটা ভালো পজিশনে কিন্তু দিন শেষে থাকতেই পারতো। তো ওইখানে এবার কি স্কোরটা হয়ে গেল তাদের 124-3। এরপর উইকেট এলেন মুশফিকুর রহিম। মুশফিকের যখন আর কি উইকেটে আসে তখন কিন্তু তার উপর অনেক বড় একটা ভরসা ছিল বাংলাদেশের সমর্থকদের, কারণ আমরা জানি এই আর কি বাংলাদেশের টেস্ট সেট আপে সবচেয়ে নির্ভরযোগ্য সবচেয়ে আর কি কনসিস্টেন্ট ব্যাটার হলেন এই মুশফিক কিন্তু তার স্টার্টটা বেশ স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই করেছিলেন। স্লক সুইপ করে তিনি আর কি ছক্কা মেরেছিলেন, বাউন্ডারিও নেগোশিয়েট করলেন। 9 বলে না 8 বলের মধ্যে তিনি 13 রান করেই ফেলেছিলেন 100+ স্ট্রাইক রেট রেখে। আর অপরদিকে শান্তও তো আর কি নিজের আর কি চেনা তার আর কি ভঙ্গি থেকে বেরিয়ে এদিন অশান্ত মোটেই ব্যাটিং করছিলেন। তো যাই হোক, তো এদের মধ্যেও যখন একটা আর কি ধীরে ধীরে 20 বা 22 রানের জুটি গড়ে উঠলো তখনই আর কি বিপত্তিটা ঘটে গেল। মুশফিক ওই সেই একই ধরনের আবার স্লক সুইপ করতে গেল, কিন্তু স্লক সুইপটার মানে ওই ডিরেকশনটা ঠিক ওই মিড উইকেটের দিকে না হয় বা স্কোয়ার লেগের দিকে না হয়, এটা হয়ে গেল ওই মিড অন অঞ্চলের দিকে। তো সেখানে আর কি মিড অনে ফিল্ডিং করা KL রাহুলও একটা দুর্ধর্ষ একটা ক্যাচ নিয়েছেন। মানে বাংলাদেশ আজকে যে 4টা উইকেট হারিয়েছে তার মধ্যে 3টা উইকেটে ছিল ইন্ডিয়ার মানে ফিল্ডারদের দুরন্ত ফিল্ডিংয়ের জন্য। আর কি KL রাহুল ওখানে প্রায় আর কি 50%-এরও কম চান্স বলা যেতে পারে ওই পার্টিকুলার জায়গা থেকে তিনি ওই মুশফিকের ক্যাচটা গ্র্যাব করেছেন। যাই হোক, থার্ড আম্পায়ার অনেকক্ষণ আর কি চেক করে তারপর ওটা আউটের ঘোষণা দিয়েছেন। তো ওই জায়গাটা বাংলাদেশের স্কোরটা হয়ে গেল 146-4। তো এরপর সাকিব আল হাসান এলেন। তো সাকিবের কথা আমাকে এখানে বলতেই হবে, কথায় আছে ন্যাড়া বেলতলায় একবারই যায়, কিন্তু সাকিবকে দেখেও এখন বলতেই হবে ন্যাড়া একবার না বারবারই বেলতলায় যায়। তিনি আগের ইনিংসে রবীন্দ্র জাডেজাকে রিভার্স সুইপ করতে গিয়ে আউট হয়েছিলেন, তিনি আর কি উইকেটে এসেই এদিন আবার ওই রবীন্দ্র জাডেজাকে ওই একইভাবে রিভার্স সুইপ করতে গেলেন। এদিন তার কপালটা একটু ভালো বলতে হবে যে অল্পের জন্য আর কি ওই ফরওয়ার্ড শর্ট লেগের ফিল্ডার তার ক্যাচটা আর কি ধরতে পারেননি। তো যাই হোক, সাকিব আর অপর প্রান্তে ওই শান্ত দিন শেষে অপরাজিত রয়েছেন। শান্ত আর কি একদম দিনের শেষ বেলায় আর কি নিজের হাফ সেঞ্চুরিটা তুলে নেন। তো এটা শান্তর জন্য একটা আর কি বলতে গেলে সাপমোচন ইনিংস। তিনি দীর্ঘদিন যেভাবে রান পাচ্ছেন না আর কি অনেক দিন পর আর কি তিনি এই মানে যখন বাংলাদেশের তাকে সবচেয়ে বেশি প্রয়োজন সেই সময় কিন্তু তিনি রানটা তুলে ফেললেন। যাই হোক, আগামীকাল এটাই দেখার যে তিনি নিজের ইনিংসটাকে আর কত বড় করতে পারেন। তো আর কি তৃতীয় দিনের এই খেলায় আমার কাছে তাহলে মোমেন্ট অফ দ্য ডে হচ্ছে ওই দুর্ঘটনার কবল থেকে ফিরে ঋষভ পান্তের প্রায় 2 বছর পর এই টেস্ট ফরম্যাটে এসে নিজের সেঞ্চুরিটা তুলে নেওয়া। শুধু নিজের ওই 109 রানের ইনিংসটাই খেলা নয়, সাথে তার পার্টনার শুভমান গিলকে নিয়ে 167 রানের যে জুটিটা তিনি গড়ে তুললেন, যার জন্য ইন্ডিয়া বাংলাদেশকে এরকম একটা হিউজ টার্গেট দিল 515 রানে, যেটা তাদেরকে চেস করতে গেলে এখন ওয়ার্ল্ড রেকর্ড করে জিততে হবে। তো আমার কাছে এই ঋষভ পান্তের 109 রানের ইনিংসটাই হচ্ছে এই তৃতীয় দিনের মোমেন্ট অফ দ্য ডে। তো আপনার কাছেও কি এই থার্ড ডের মোমেন্ট অফ দ্য ডে এটাই নাকি অন্য কিছু? কমেন্ট করে জানাবেন নাকি আপনার মতামত।